রেখাপাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। এ আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখাপাত্র, সেটা হচ্ছে একটা একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। তাহলে মা তুমি এরকম বললে কেন? নোংরা রাজনীতিটা কি? আমি তোমাকে বললাম যে মা আমাদের ভাড়াটা দিচ্ছ না কেন? বলে আমি এই পড়ে আছি, আমার কাছে এখনো টাকা আসেনি। তো আমি এখানে অবজেকশন করলাম, আপনারা টাকা দেন না বলে মাসে মাসে এমএলএ দের টাকা ঠিক তার অ্যাকাউন্টে চলে যায়। আর তাহলে আমার টাকাটা দিচ্ছে না কেন? এখন ওখানেই থাকেন তাই তো রেখাপাত্র? রেখাপাত্র ওখানেই আছেন, ওখানেই আছেন, অথচ না তো জমিটা কেনার কোনো ব্যবস্থা হচ্ছে, না রেখাপাত্র কোনোভাবে মাসিক যে টাকা ভাড়া সেটাও দিচ্ছে না। এই নেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে, গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে, 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়, হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওই ওখানে খাওয়া দাওয়া, উৎসব আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সবকিছু নিয়ে ওরা আছে। রেখাপাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26-এর এপ্রিল থেকে ভাড়া আছে, এপ্রিল মে ভাড়া দিয়েছে। এই জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি। আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আহ, জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের এই 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অথবা আমার মায়নাটা এখনো ঢোকেনি, ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে, সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকে পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি করে টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো? আমি কুঁজো, আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন, আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস, যেটাকে আমরা পার্টি অফিস হতে ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন, এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেফতার করেছিল। হ্যাঁ, তো তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকে। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মন্ডলের খুবই ঘনিষ্ঠ। আর উনি চাইছেন যে রেখাপাত্র নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায়, এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সসম্মানে ওখানে আছি, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান, 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কারণ আমি গরিব মানুষ, উনি ভালো করেই জানেন। ওনাকে আমি বারবার বলেছি যে আপনি জানেন মহারাজ যে আমার তো সে সমর্থ নেই, অতএব আমি আপনার টাকাও আমি মেরে খাবো না, আপনি এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন।
মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে, সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না, কথাটা বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবেন। কোনো দখলদারি নয়, 1 বছরের এগ্রিমেন্ট করা আছে, 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। তারপর ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। ওখানে অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।